হ্যালো ভাইয়া পুরা আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষা পরিমাণগত রসায়ন, আজকে পরিমাণগত রসায়নের ক্লাস নাম্বার 3। এই পরিমাণগত রসায়নের 3 নাম্বার ক্লাসে আমরা বিশেষ ক্যাটাগরির কিছু অঙ্ক করব, একই সাথে এই অধ্যায়ের কিছু থিওরিও পড়ব। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ক্লাসের পড়াগুলা ফলো করবে এবং আজকের পড়াটা আজকের মধ্যে কভার করবে। সবাই লক্ষ্য করো। শুরুতে একটা সংজ্ঞা, একেবারে শুরুতে একটা সংজ্ঞা শিখি। মোলারিটি স্থির তাপমাত্রায় এক লিটার বা 1000 ml দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। অর্থাৎ মোলারিটি ইজ ইকুয়াল টু মোল পার লিটার। স্থির তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। অর্থাৎ মোলারিটি ইজ ইকুয়াল টু মোল পার লিটার। মোলারিটিতে তাপমাত্রা স্থির, আর মোলারিটিতে স্থির তাপমাত্রা ফ্যাক্টরটা থাকবে না। 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে তাকে এক কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। অর্থাৎ মোলারিটি ইজ ইকুয়াল টু মোল পার কেজি। মোলারিটি হচ্ছে মোল পার লিটার আর মোলারিটি হচ্ছে মোল পার কেজি। এই লিটার হচ্ছে আয়তনের একক, কেজি হচ্ছে ভরের একক। লিটার হচ্ছে আয়তনের একক, কেজি হচ্ছে ভরের একক। লিটার হচ্ছে আয়তনের একক, কেজি হচ্ছে ভরের একক। এই মোলারিটি হচ্ছে আয়তন ভিত্তিক আর মোলারিটি হচ্ছে ভর ভিত্তিক। সকল ক্ষেত্রে মোলারিটি থেকে মোলারিটি সকল ক্ষেত্রে মোলারিটি থেকে মোলারিটি বেশি উপযোগী। সকল ক্ষেত্রে মোলারিটি থেকে মোলারিটি বেশি উপযোগী। মোলারিটি হচ্ছে আয়তন ভিত্তিক, মোলারিটি হচ্ছে ভর ভিত্তিক। কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হলেও কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হলেও ভর অপরিবর্তিত থাকে। মোলারিটি হচ্ছে আয়তন ভিত্তিক, তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তন পরিবর্তন হলেও মোলারিটি হচ্ছে ভর ভিত্তিক, ভর অপরিবর্তিত থাকে।
সকল ক্ষেত্রে মোলারিটি থেকে মোলালিটি বেশি উপযোগী, কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হলেও ভর অপরিবর্তিত থাকে। আয়তন মোলারিটির সাথে সম্পর্কিত, ভর মোলালিটির সাথে সম্পর্কিত। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হলেও ভর অপরিবর্তিত থাকে। এই কারণে আয়তন ভিত্তিক একক মোলারিটি থেকে ভর ভিত্তিক একক মোলালিটি বেশি উপযোগী। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হলেও ভর অপরিবর্তিত থাকে। এই কারণে আয়তন ভিত্তিক একক মোলারিটি থেকে ভর ভিত্তিক একক মোলালিটি বেশি উপযোগী। মোলারিটিতে তাপমাত্রা ফ্যাক্টরটা আছে আর মোলালিটিতে তাপমাত্রা ফ্যাক্টরটা নাই। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হলেও ভর অপরিবর্তিত থাকে। এই কারণে আয়তন ভিত্তিক একক মোলারিটি থেকে ভর ভিত্তিক একক মোলালিটি বেশি উপযোগী। সবাই লক্ষ্য করো, ঘনমাত্রা কিছু একক লিখি বোর্ডে। প্রথম একক, অনেক একক আছে, কয়েকটা লিখি। মোলারিটি, মোলালিটি, নরমালিটি, পার্সেন্টেজ। এগুলো হচ্ছে ঘনমাত্রার একক। মোলারিটি, মোলালিটি, নরমালিটি, পার্সেন্টেজ। মোলারিটি আর নরমালিটির গাণিতিক মোলারিটি আর মোলালিটির গাণিতিক ভ্যালু সেম। মোলারিটি এবং মোলালিটির গাণিতিক ভ্যালু সেম। নরমালিটি লক্ষ্য করো সবাই, নরমালিটি ডিভাইডেড বাই তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু মোলারিটি। তোমাদেরকে গত ক্লাসে শিখাইছিলাম, তার আগের ক্লাসে শিখাচ্ছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5, ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6, অক্সালিক অ্যাসিডের 2, H2O2 এর 2, লোহার 1, কপারের 1, H2S 2, আয়োডিন 2, আয়োডাইড 1, থায়োসালফেট 1। 10টা তুল্য সংখ্যা শিখাইছিলাম। এর বাইরে জেনে রাখো অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার H সংখ্যা। অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার H সংখ্যা। HCl তুল্য সংখ্যা 1, H2SO4 তুল্য সংখ্যা 2, H3PO4 তুল্য সংখ্যা 3। আর তুল্য সংখ্যা অলওয়েজ পজিটিভ। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার H সংখ্যা লিখে নাও। যেমন HCl তুল্য সংখ্যা 1 কারণ H একটা, H2SO4 তুল্য সংখ্যা 2 কারণ H দুইটা, H3PO4 তুল্য সংখ্যা 3 কারণ H তিনটা। অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার H সংখ্যা। মোলারিটি আর মোলালিটি গাণিতিক ভ্যালু সেম। আর নরমালিটিকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলে হয় মোলারিটি। অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার H সংখ্যা। HCl তুল্য সংখ্যা 1, সালফিউরিক অ্যাসিড তুল্য সংখ্যা 2, ফসফরিক অ্যাসিড তুল্য সংখ্যা 3। দেন ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার OH সংখ্যা। সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 1, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 3। ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার OH সংখ্যা। সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 1, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 3। ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার OH সংখ্যা। সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 1, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 3। ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার OH সংখ্যা।
অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার এইচ সংখ্যা, ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার OH সংখ্যা। সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 1, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 3। ফাইনালি লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা। যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিড -1, সোডিয়াম +1, তুল্য সংখ্যা 1। তুল্য সংখ্যার আগে কোনো চিহ্ন হবে না, তুল্য সংখ্যা অলওয়েজ ধনাত্মক। সোডিয়াম কার্বনেট, কার্বনেট -2, সোডিয়াম +2, তুল্য সংখ্যা 2। সোডিয়াম কার্বনেট, কার্বনেট -2, সমস্ত যৌগের 0 মিলাইতে হলে সোডিয়াম +2, তুল্য সংখ্যা 2। সোডিয়াম বাইকার্বনেট, বাইকার্বনেট -1, সমস্ত যৌগের 0 মিলাইতে হলে সোডিয়াম +1, তুল্য সংখ্যা 1। তুল্য সংখ্যার আগে কোনো চিহ্ন হবে না। লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা। সোডিয়াম কার্বনেট তুল্য সংখ্যা 2, সোডিয়াম বাইকার্বনেট তুল্য সংখ্যা 1। বাইকার্বনেট -1, সমস্ত যৌগের 0 মিলাইতে হলে সোডিয়াম +1, তুল্য সংখ্যা 1। কার্বনেট -2, সমস্ত যৌগের 0 মিলাইতে হলে সোডিয়াম +2, তুল্য সংখ্যা 2। লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা। এখানে ক্যাটায়নের মোট চার্জ 2, তুল্য সংখ্যা 2, ওখানে ক্যাটায়নের মোট চার্জ 1, তুল্য সংখ্যা 1। ঘনমাত্রার একক কি বলেছি? মোলারিটি, মোলালিটি, নরমালিটি, পার্সেন্টেজ। মোলারিটি আর মোলালিটির গাণিতিক ভ্যালু সেম, আর নরমালিটিকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলে হয় মোলারিটি। এখন আজকের প্রথম টাইপের অঙ্ক, টাইপ 1, ঘনমাত্রার একক পরিবর্তন। টাইপ 1, ঘনমাত্রার একক পরিবর্তন। সবাই লক্ষ্য করো, ধরো লিখলাম 0.2 নরমাল সালফিউরিক অ্যাসিড। নরমালিটিতে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, নরমালিটিকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা হয়ে যাবে মোলারিটি। মোলারিটিকে প্রকাশ করে বড় হাতের এম দ্বারা। 0.2 নরমাল সালফিউরিক অ্যাসিড, এই নরমালিটিকে তুল্য সংখ্যা সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার এইচ সংখ্যা। নরমালিটিকে তুল্য সংখ্যা 2 দ্বারা ভাগ করছি, হয়ে গেছে মোলারিটি। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা তার এইচ সংখ্যা। নরমালিটিকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয়ে গেছে? মোলারিটি। এটা হলো ফার্স্ট প্যাটার্ন। ফার্স্ট প্যাটার্নটা কি? যে নরমালিটি ডিভাইডেড বাই তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু মোলারিটি। এটা হচ্ছে ফার্স্ট প্যাটার্ন। এছাড়া আরেকটা মনে রাখবা, পার্সেন্টেজ ইনটু 10 ডিভাইডেড বাই আণবিক ভর ইজ ইকুয়াল টু পোলারিটি। মানে পার্সেন্টেজকে 10 দ্বারা গুণ করে আণবিক ভর দ্বারা ভাগ করলে হয় মোলারিটি। গত ক্লাসে 11 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে 12 নাম্বার থেকে শুরু করতেছি। 10% সোডিয়াম কার্বনেটের শক্তি মাত্রা 10% সোডিয়াম কার্বনেটের শক্তি মাত্রা মোলারিটিতে কত? 10% সোডিয়াম কার্বনেটের শক্তি মাত্রা মোলারিটিতে কত? শক্তি মাত্রা মানে
ঘনমাত্রা। তাহলে আমরা কি জানি, পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই আণবিক ভর ইজ ইকুয়াল টু মোলারিটি। 10 ইন্টু 10, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, সোডিয়াম হচ্ছে 23 ইন্টু 2, কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, 106 গ্রাম পার মোল। আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। তাহলে পার্সেন্টকে 10 দ্বারা গুণ করে আণবিক ভর দ্বারা ভাগ করলাম। ক্যালকুলেটর লাগবে, প্রত্যেকে ক্যালকুলেটর করে দেখো কত আসে। 100 ডিভাইডেড বাই 106, আমি একটু করে দেখি। 0.94 মোলার। তাহলে পার্সেন্টেজকে আণবিক ভর দ্বারা গুণ করছে, পার্সেন্টেজকে 10 দ্বারা গুণ করে আণবিক ভর দ্বারা ভাগ করলে হয় মোলারিটি। 10%, পার্সেন্ট হচ্ছে 10, সূত্রের 10 ডিভাইড বাই আণবিক ভর 106, পার্সেন্টকে 10 দ্বারা গুণ করে আণবিক ভর দ্বারা ভাগ করলে হয় মোলারিটি। টাইপ 1 ঘনমাত্রার একক পরিবর্তন, নরমালিটিকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলে হয় মোলারিটি। আরেকটা হচ্ছে পার্সেন্টেজকে 10 দ্বারা গুণ করে আণবিক ভর দ্বারা ভাগ করলে হয় মোলারিটি। তাহলে টাইপ 1 শিখে ফেললাম। টাইপ 1 ঘনমাত্রার একক পরিবর্তন। দ্বিতীয় ক্যাটাগরি বা টাইপ 2, শতকরা সংযুক্তি এবং আপেক্ষিক গুরুত্ব বিষয়ক। শতকরা সংযুক্তি এবং কি বিষয়ক? আপেক্ষিক গুরুত্ব বিষয়ক। মনে রাখবা, প্রতি 100 গ্রামে যত গ্রাম থাকে তাই শতকরা সংযুক্তি। প্রতি 100 গ্রামে যত গ্রাম থাকে তাই শতকরা সংযুক্তি। লক্ষ্য রাখবা, প্রতি 100 গ্রামে যত গ্রাম থাকে তাই শতকরা সংযুক্তি। গত ক্লাসে আমরা 12 পর্যন্ত করছি, 11 পর্যন্ত, আজকে 12 করছি, এখন করব 13। 13 নম্বরটা করব। সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের শতকরা সংযুক্তি কত? সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের শতকরা সংযুক্তি কত? প্রথমে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর একটু আগে দেখছিলাম 106 গ্রাম পার মোল। তাহলে 106 গ্রাম পার মোল সোডিয়াম কার্বনেটে, 106 গ্রাম পার মোল না দিয়ে 106 গ্রাম সোডিয়ামে। গ্রাম পার মোল মানে প্রতি মোলে, গ্রাম পার মোল মানে প্রতি মোলে। তাহলে সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে 23 আর 2, 23 দুগুণে 46 গ্রাম। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 গ্রাম পার মোল, মানে প্রতি মোলের ভর 106 গ্রাম। তাহলে 106 গ্রাম সোডিয়ামে, সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে 23 দুগুণে 46 গ্রাম। সুতরাং 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে 46 বাই 106। আর প্রতি 100 গ্রামে যত গ্রাম থাকে, 100 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে 46 ইন্টু 100,
ডিভাইড বাই 106 গ্রাম। ক্যালকুলেটর লাগবে। যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যায়, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোতে নরমালি এই ধরনের অঙ্ক আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, সেখানে নরমালি অঙ্কগুলো আসে না। বাট আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সবকিছুর জন্য। 43.4। তাহলে সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের শতকরা সংযুক্তি কত? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 গ্রাম পার মোল, মানে প্রতি মোলের ভর 106 গ্রাম। তাহলে 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে 23 দুগুণে 46 গ্রাম। 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে এত গ্রাম, আর প্রতি 100 গ্রামে যত গ্রাম থাকে তাই শতকরা সংযুক্তি। তাহলে 43.4%। শতকরা সংযুক্তির একক হচ্ছে পার্সেন্ট। প্রতি 100 গ্রামে যত গ্রাম থাকে তাই শতকরা সংযুক্তি। 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে 46 গ্রাম। 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে 46 বা 106। তাহলে 100 গ্রাম সোডিয়াম কার্বনেটে কতটুকু সোডিয়াম আছে সেটা বের করে ফেলেছি। এখন আমরা 13 নম্বর অঙ্ক করলাম। এখন কোনো নাম্বার দিব না, একই রকম আরেকটা অঙ্ক প্র্যাকটিস করব। ব্লু ভিট্রিয়লে পানির শতকরা ব্লু ভিট্রিয়লে পানির শতকরা সংযুক্তি কত? লিখে ফেলো। ব্লু ভিট্রিয়লে পানির শতকরা সংযুক্তি কত? জ্ঞান অর্জন করো। ব্লু ভিট্রিয়ল মানে কপার সালফেট 5 অণু পানি। ব্লু ভিট্রিয়লের ভর হচ্ছে 63.5 কপারের ভর, সালফারের 32, অক্সিজেনের হচ্ছে 464, আর পানির হচ্ছে 5×8=90, 249.5 গ্রাম পার মোল, মানে প্রতি মোলের ভর 249.5। কপারের 63.5, সালফারের 32, অক্সিজেনের 16, 464, পানির 18, 5×8=90। তাহলে ব্লু ভিট্রিয়লের ভর হচ্ছে 249.5 গ্রাম। তাহলে 249.5 গ্রাম ব্লু ভিট্রিয়লে পানি আছে 90 গ্রাম। পানি হচ্ছে 5×8=90। ব্লু ভিট্রিয়ল মানে কপার সালফেট 5 অণু পানি, এটার ভর হচ্ছে 249.5 গ্রাম। ব্লু ভিট্রিয়লে পানি আছে 90 গ্রাম। সুতরাং 1 গ্রাম ব্লু ভিট্রিয়লে পানি আছে 90/249.5। আর হোয়াট ইজ শতকরা সংযুক্তি? 100 গ্রামে কতটুকু আছে? তাহলে 100 গ্রাম ব্লু ভিট্রিয়লে পানি আছে 90 × 100 ডিভাইড বাই 249.5 গ্রাম। 90 × 100 ডিভাইড বাই 249.5, 36.07 গ্রাম। আর শতকরা সংযুক্তির একক হচ্ছে পার্সেন্টেজ। বলছে ব্লু ভিট্রিয়লে পানির শতকরা সংযুক্তি কত? প্রথমে আমরা জেনে নিলাম হোয়াট ইজ ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল মানে কপার সালফেট 5 অণু পানি। ব্লু ভিট্রিয়লের ভর 249.5 গ্রাম পার মোল। গ্রাম পার মোল মানে প্রতি মোল এত গ্রাম। তাহলে 249.5 গ্রাম ব্লু ভিট্রিয়লে পানি আছে 90 গ্রাম। 1 গ্রাম ব্লু ভিট্রিয়লে পানি আছে এতটুকু। সুতরাং 100 গ্রাম ব্লু ভিট্রিয়লে পানি আছে এত গ্রাম। প্রতি 100 গ্রামে যত গ্রাম থাকে তাই শতকরা সংযুক্তি। এই অঙ্কগুলো মূলত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এগুলাতে এগুলা কম আসে। আমরা কি শিখলাম? আমরা কি জানলাম?
আমরা জানলাম প্রতি 100 গ্রামে যত গ্রাম থাকে তাই প্রতি 100 গ্রামে যত গ্রাম থাকে তাই শতকরা সংযুক্তি। প্রতি 100 গ্রামে যত গ্রাম থাকে তাই শতকরা সংযুক্তি, এটা আমরা জানলাম। এখন নতুন আরেকটা টপিক আমরা অ্যাড করি, আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব 1 ml এর ভর কত গ্রাম, আপেক্ষিক গুরুত্ব 1 ml এর ভর কত গ্রাম তা নির্দেশ করে। আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 1.4, অর্থাৎ ওয়ান ml এর ভর 1.4 গ্রাম। আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 1.6, অর্থাৎ 1 ml এর ভর 1.6 গ্রাম। যদি বলি আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব 1 ml এর ভর কত গ্রাম তা নির্দেশ করে। আপেক্ষিক গুরুত্ব 1.4, 1 ml এর ভর 1.4 গ্রাম। আপেক্ষিক গুরুত্ব 1.6, 1 ml এর ভর 1.6 গ্রাম। আপেক্ষিক গুরুত্ব 1, অর্থাৎ 1 ml এর ভর 1 গ্রাম। পানির আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 1 ml পানির ভর ইজ ইকুয়াল টু 1 গ্রাম। পানির আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 1 ml পানির ভর 1 গ্রাম, তাহলে 1000 ml পানির ভর 1000 গ্রাম। আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব 1 ml এর ভর কত গ্রাম তা নির্দেশ করে। আপেক্ষিক গুরুত্ব 1.4, অর্থাৎ 1 ml এর ভর 1.4 গ্রাম। আপেক্ষিক গুরুত্ব 1.6, অর্থাৎ 1 ml এর ভর 1.6 গ্রাম। আপেক্ষিক গুরুত্ব 1, অর্থাৎ 1 ml এর ভর 1 গ্রাম। পানির আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 1 ml পানির ভর 1 গ্রাম। যেটা বলছিলাম যে আপেক্ষিক গুরুত্ব 1 ml এর ভর কত গ্রাম তা নির্দেশ করে। যদি বলে আপেক্ষিক গুরুত্ব 1.5, তাহলে 1 ml এর ভর 1.5 গ্রাম। খুব মনোযোগ সহকারে এখন আমরা নাম্বার 14, 14 নাম্বার দেওয়া অঙ্কটা করব। আমরা বলছি নরমাল পানির আপেক্ষিক গুরুত্ব 1, তাহলে 1 ml পানির ভর 1 গ্রাম। কিন্তু জেনে রাখো সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 1.03। এর 1 লিটার পানি নিয়ে বাষ্পীভূত করে 36.4 গ্রাম লবণ
পাওয়া গেল। সামুদ্রিক পানিতে কঠিন বস্তুর সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব 1.04। এর 1 লিটার পানি নিয়ে বাষ্পীভূত করে 36.4 গ্রাম লবণ পাওয়া গেল। সামুদ্রিক পানিতে কঠিন বস্তুর শতকরা পরিমাণ নির্ণয় করো। প্রথম কথা, সামুদ্রিক পানিতে কঠিন বস্তুকে, সামুদ্রিক পানিতে কঠিন বস্তু হচ্ছে লবণ। কঠিন বস্তুর শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে সামুদ্রিক পানির আমরা সমাধান করি, অ্যান্সার সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব ইজ ইকুয়াল টু 1.03। সুতরাং 1 ml 1 ml সামুদ্রিক পানির ভর ইজ ইকুয়াল টু 1.03 গ্রাম। সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব 1। আপেক্ষিক গুরুত্ব 1 ml এর ভর কত গ্রাম তা নির্দেশ করে। সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব 1.03, তাহলে 1 ml সামুদ্রিক পানির ভর 1.03 গ্রাম। এর কত লিটার নিয়ে কাজ করছি? 1 লিটার। সুতরাং 1 লিটার বা 1000 ml সামুদ্রিক পানির ভর 1.03 ইন্টু 1000, 1030 গ্রাম। সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব 1.03। আপেক্ষিক গুরুত্ব 1 ml এর ভর কত গ্রাম তা নির্দেশ করে। তাহলে 1 ml সামুদ্রিক পানির ভর 1.03 গ্রাম। আর এর কতটুকু নিয়ে কাজ করছিলাম? 1 লিটার। তাহলে 1 লিটার বা 1000 ml সামুদ্রিক পানির ভর 1 লিটার বা 1000 ml সামুদ্রিক পানির ভর 1.03 ইন্টু 1000, 1030 গ্রাম। 1 লিটার বা 1030 গ্রাম সামুদ্রিক পানিতে কঠিন বস্তু, কঠিন বস্তু মানে লবণ, 36.4 গ্রাম। 1 লিটার বা 1030 গ্রাম সামুদ্রিক পানিতে কঠিন বস্তু, কঠিন বস্তু মানে কি? লবণ, 36.4 গ্রাম। সুতরাং 1 গ্রাম সামুদ্রিক পানিতে কঠিন বস্তু 36.4 ডিভাইডেড বাই 1000। আর শতকরা পরিমাণ 100 গ্রাম সামুদ্রিক পানিতে কঠিন বস্তু 36.4 ইন্টু 100 ডিভাইডেড বাই 1000 গ্রাম। এখানে অ্যান্সার আসবে 3.53 গ্রাম, মানে 3.53%। অঙ্কটা আবার রিপিট করি, রিভিউ করি, রিপিট করি। সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব 1.03। এই সামুদ্রিক পানির 1 লিটার নিয়ে বাষ্পীভূত করে 36.4 গ্রাম কঠিন বস্তু মানে লবণ পাওয়া যায়। সামুদ্রিক পানিতে কঠিন বস্তুর শতকরা পরিমাণ নির্ণয় করো। সামুদ্রিক পানিতে কঠিন বস্তুকে লবণ। সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব 1.03, অর্থাৎ 1 ml এর ভর 1.03 গ্রাম। কতটুকু নিয়ে কাজ করছি? 1 লিটার। আপেক্ষিক গুরুত্ব 1.03, আপেক্ষিক গুরুত্ব 1 ml এর ভর কত গ্রাম তা নির্দেশ করে। আপেক্ষিক গুরুত্ব 1.03, সুতরাং 1 ml এর ভর 1.03 গ্রাম। কতটুকু নিয়ে কাজ করছে? 1 লিটার। তাহলে 1 লিটার বা 1000 ml এর ভর 1.03 ইন্টু 1000, 1030 গ্রাম। তাহলে 1 লিটারের ভর কত গ্রাম সেটাও বের করছি।
1 লিটার বা 1030 গ্রাম সামুদ্রিক পানিতে কঠিন বস্তু বা লবণ 36.4 গ্রাম। 1 লিটার বা 1030 গ্রাম সামুদ্রিক পানিতে কঠিন বস্তু বা লবণ 36.4 গ্রাম। সুতরাং 100 গ্রাম সামুদ্রিক পানিতে কঠিন বস্তুর পরিমাণ আমরা বের করছি। এটাই হচ্ছে কঠিন বস্তুর শতকরা পরিমাণ। শতকরা মানে প্রতি 100 গ্রামে যতটুকু থাকে। আমরা 14 নাম্বার মানে নাম্বার 14 অঙ্কটা করে ফেললাম। এবার হচ্ছে নাম্বার 15। এটা সহজ অঙ্ক, এটা তোমরা খুব সহজে বুঝবা। 15 নাম্বারটা 1.4 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 65% বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিডের 20 ml এ কত গ্রাম বিশুদ্ধ বাণিজ্যিক জিনিসে পুরোটুকু বিশুদ্ধ থাকে না। বাণিজ্যিক জিনিসে পুরোটুকু বিশুদ্ধ থাকে না। 1.4 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 65% বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিডের 20 ml এ কত গ্রাম বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড আছে? 65% বিশুদ্ধ। 100 ml এ বিশুদ্ধ 65 ml, সুতরাং 1 ml এ বিশুদ্ধ 65/100 প্রদত্ত 20 ml এ বিশুদ্ধ 65 × 20 / 100। কাটাকাটি করলে আসে কত ml? 13 ml। তাহলে 20 ml এর পুরোটুকুই বিশুদ্ধ না। কতটুকু বিশুদ্ধ? 65%। 100 ml এ বিশুদ্ধ 65 ml, 1 ml এ বিশুদ্ধ এত, প্রদত্ত 20 ml এ বিশুদ্ধ 13 ml। আপেক্ষিক গুরুত্ব = 1.4। আপেক্ষিক গুরুত্ব 1 ml এর ভর কত গ্রাম তা নির্দেশ করে। আপেক্ষিক গুরুত্ব 1.4 অর্থাৎ 1 ml এর ভর 1.4 গ্রাম। প্রাপ্ত অথবা বিশুদ্ধ 13 ml এর ভর 1.4 × 13, 18.2 গ্রাম। বাণিজ্যিক জিনিসের পুরোটুকুই বিশুদ্ধ নয়। 65% বিশুদ্ধ মানে 100 ml এ বিশুদ্ধ 65 ml, তাহলে 20 ml এ বিশুদ্ধ 13 ml। আপেক্ষিক গুরুত্ব 1.4 অর্থাৎ 1 ml এর ভর 1.4 গ্রাম, তাহলে বিশুদ্ধ 13 ml এর ভর 1.4 × 13, 18.2 গ্রাম। 65% বিশুদ্ধ, 65% বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিড মানে 65% বিশুদ্ধ। 65% বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিড মানে 65% বিশুদ্ধ। 100 ml এ বিশুদ্ধ 65 ml, তাহলে প্রদত্ত 20 ml এ বিশুদ্ধ 13 ml। আপেক্ষিক গুরুত্ব 1.4, 1 ml এর ভর 1.4 গ্রাম, তাহলে বিশুদ্ধ 13 ml এর ভর 1.4 × 13, দ্যাটস ইট 18.2 গ্রাম।
আমাদের টাইপ 2টা শেষ হইলো। টাইপ 2 হচ্ছে শতকরা সংযুক্তি, প্রতি 100 গ্রামে কত গ্রাম আছে, এবং আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব 1 ml এর ভর কত গ্রাম তা নির্দেশ করে। এবার হচ্ছে আমাদের আজকে টাইপ 3। গ্লুকোজের একক সম্পর্কিত। মানে আমাদের ব্লাড সুগার, সুগার মানে গ্লুকোজ, আমাদের রক্তে যে গ্লুকোজ থাকে তার একক সম্পর্কিত। মানব দেহে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের একক দুটি। নাম্বার 1 মিলিমোল পার লিটার, নাম্বার 2 মিলিগ্রাম পার ডেসিলিটার। মানব দেহে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের একক দুটি। নাম্বার 1 মিলিমোল পার লিটার, নাম্বার 2 মিলিগ্রাম পার ডেসিলিটার। মানব দেহে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের একক দুটি। নাম্বার 1 মিলিমোল পার লিটার, নাম্বার 2 মিলিগ্রাম পার ডেসিলিটার। মনে রাখবা, পরীক্ষায় আসে অথেন্টিক কোনটা, গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের একক কোনটা। মানব দেহে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের একক দুটি। নাম্বার 1 মিলিমোল পার লিটার, নাম্বার 2 মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180 গ্রাম পার মোল। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। গ্লুকোজের আণবিক ভর 180 গ্রাম পার মোল। লক্ষ্য করো, লিটার থেকে ডেসিলিটার, মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে গেলে 18 দ্বারা গুণ করতে হয়। মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে গেলে 18 দ্বারা গুণ করতে হয়। আর মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে গেলে 18 দিয়ে ভাগ করতে হয়। লক্ষ্য করো, মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে গেলে 18 দ্বারা গুণ, শর্টকাট টেকনিক। আর মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে গেলে 18 দ্বারা ভাগ। মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে গেলে উপর থেকে নিচে আসলে 18 দ্বারা গুণ, আর মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে গেলে 18 দ্বারা ভাগ। আমার ব্যক্তিগত আরেকটা টেকনিক আছে, ছোট মান থাকলে 18 থেকে ছোট মান থাকলে 18 দিয়ে গুণ, 18 থেকে বড় মান থাকলে 18 দিয়ে ভাগ। দরকার নাই, আমি যেটা শিখাইছি সেটাই লক্ষ্য করো। তাহলে আমরা 15 পর্যন্ত করে ফেলেছিলাম, এখন হচ্ছে 16। একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 11 মিলিমোল পার লিটার।
একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 11 মিলিমোল পার লিটার। মিলিগ্রাম পার ডেসিলিটার এককে এই মান কত? মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যেতে হলে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যেতে হলে 18 দ্বারা গুণ, তাহলে 11 ইন্টু 18 198 মিলিমোল 198 মিলিগ্রাম পার ডেসিলিটার। মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যেতে হলে 18 দ্বারা গুণ করতে হয়। মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে যেতে হলে 18 দ্বারা গুণ করতে হয়। সহজ কথা, মানটা 18 থেকে কম থাকলে 18 দিয়ে গুণ করবা, 18 থেকে বেশি থাকলে 18 দিয়ে ভাগ করবা, আর এক্স্যাক্টলি 18 থাকলে নিয়ম মানবা। মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে গেলে গুণ, মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে আসলে ভাগ, 18 দিয়ে গুণ অথবা 18 দিয়ে ভাগ। এ হচ্ছে টাইপ 3। 3টা টাইপের অঙ্ক আমরা শিখে ফেললাম। এবার হচ্ছে টাইপ 4, পিপিএম সংক্রান্ত গণনা। টাইপ 4, পিপিএম সংক্রান্ত গণনা। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন। পিপিএম সংক্রান্ত গণনা। পিপিএম হচ্ছে মিলিয়ন ভিত্তিক, 10 টু দি পাওয়ার 6। আর এটা হচ্ছে পিপিবি, পার্টস পার বিলিয়ন, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ভিত্তিক। আর এটা হচ্ছে পিপিটি, পার্টস পার ট্রিলিয়ন, 10 টু দি পাওয়ার 12 ভিত্তিক। আর এটা হচ্ছে পার্সেন্টেজ, 10 স্কয়ার ভিত্তিক। লিখে নাও, পিপিএম হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ভিত্তিক, পিপিবি হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ভিত্তিক, পিপিটি হচ্ছে 10 টু দি পাওয়ার 12 ভিত্তিক, পার্সেন্টেজ হচ্ছে 10 স্কয়ার ভিত্তিক। পিপিপি না, এটা পিপিএম, ভুল লিখছিলাম। পিপিএম হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ভিত্তিক, পিপিবি হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ভিত্তিক, পিপিটি হচ্ছে 10 টু দি পাওয়ার 12 ভিত্তিক, পার্সেন্টেজ হচ্ছে 10 স্কয়ার ভিত্তিক। মনে রাখতে হবে। এই পিপিএম সংক্রান্ত গণনা প্রথম স্টাইলটা হচ্ছে এককের পারস্পরিক রূপান্তর। প্রথম স্টাইলটা হচ্ছে এককের পারস্পরিক রূপান্তর। লক্ষ্য করো, এককের পারস্পরিক রূপান্তরের স্টাইলটা হচ্ছে প্রথমে তুমি মান লিখবা, ইনটু যে এককে নিতে হবে। এককের পারস্পরিক রূপান্তর স্টাইলটা হচ্ছে প্রথমে তুমি মান লিখবা, ইনটু যে এককে নিতে হবে, ডিভাইডেড বাই যে এককে দেয়া আছে। পিপিএম সংক্রান্ত গণনা প্রথম স্টাইল এককের পারস্পরিক রূপান্তর। এটা কেমন? মানটা লিখবা, ইনটু যে এককে নিতে হবে, ডিভাইডেড বাই যে এককে দেয়া আছে। আমরা 16 পর্যন্ত অঙ্ক করেছিলাম। নাম্বার 17, বাতাসে
কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা 0.036%। এই মান ppm এককে কত? বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা 0.036%। এই মান ppm এককে কত? তাহলে পার্সেন্টেজ থেকে ppm এ নিতে বলছে। এককের পারস্পরিক রূপান্তর পার্সেন্টেজ থেকে কিসে নিতে বলছে? ppm এ। দ্য অ্যান্সার, প্রথমে মানটা লিখবা 0.036, মানটা লিখছো। এককের পারস্পরিক রূপান্তর পার্সেন্টেজ থেকে ppm এ নিতে বলছে, প্রথমে মানটা লিখছি, ইনটু যে এককে নিতে হবে কিসে নিতে বলছে? ppm এ। ppm হচ্ছে 10⁶, ডিভাইডেড বাই যে এককে দেয়া আছে পার্সেন্টেজে, পার্সেন্টেজ হচ্ছে 10 স্কয়ার, 0.036 ইনটু 10⁴। স্কয়ার আর 10⁶ কাটাকাটি গেলে 10⁴, তাহলে আসে 0.360। অ্যান্সার আসে 0.36 না, তো এটা তো 10⁴, তাহলে আসে 360 ppm। দশমিক পিছায়া দিলে পাওয়ার কমে, দশমিক কয় ঘর পিছাবো? 1 2 3 4 ঘর পিছাবো। 4 ঘর পিছালে লাস্টের ঘরে কি দিব? 0, তাহলে 360 ppm। দশমিক পিছায়া দিলে পাওয়ার কমে, দশমিক কয় ঘর পিছাবো? 4 ঘর। 4 ঘর পিছাইলে হয় 360 ppm। তাহলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা 0.036%। এই মান ppm এককে কত? তাহলে এককের পারস্পরিক রূপান্তর পার্সেন্টেজ থেকে ppm এ নিব। প্রথমে মানটা লিখছি 0.036 ইনটু যে এককে নিতে হবে কিসে নিতে হবে? ppm এ, 10⁶, ডিভাইডেড বাই যে এককে দেওয়া আছে কিসে দেওয়া আছে? পার্সেন্টেজে, ডিভাইডেড বাই 10 স্কয়ার। 10 স্কয়ার 10⁶ কাটা গেলে 10⁴। দশমিক পিছায়া দিলে পাওয়ার কমে, 10 এর উপরে পাওয়ার 4 কমাইতে হলে দশমিক কয় ঘর পিছাইতে হবে? 4 ঘর। 1 2 3 4 ঘর পিছাইলে আসে 360 ppm। 17 নাম্বারটা করে ফেললাম। এটা হলো ppm সংক্রান্ত গণনা, এককের পারস্পরিক রূপান্তর। মান ইনটু যে এককে নিতে হবে কিসে নিতে হবে? ppm 10⁶, ডিভাইডেড বাই যে এককে দেওয়া আছে কিসে দেওয়া আছে? পার্সেন্টেজ 10 স্কয়ার, 10⁴। দশমিক পিছায় দিলে পাওয়ার কমে, কয় ঘর পিছাইতে হবে? 4 ঘর। মনে রাখবা 1 লিটার বা 1000 ml এ যত মিলিগ্রাম থাকে তাই ppm। গ্রামকে 1000 দ্বারা গুণ করলে হয় মিলিগ্রাম। 10 গ্রাম 10 ইন্টু 1000 মিলিগ্রাম। 5 গ্রাম 5 ইন্টু 1000 মিলিগ্রাম। এটা হয়তো ম্যাথমেটিক্যালি ঠিক না, কিন্তু এটা আমাদের কাজের জন্য খুব কাজে লাগবে। গ্রামকে 1000 দ্বারা গুণ করলে হয় মিলিগ্রাম। যেটা বলছিলাম যে গ্রামকে 1000 দ্বারা গুণ করলে সেটা হয় মিলিগ্রাম। 1 লিটার বা 1000 ml এ যত মিলিগ্রাম থাকে তাই ppm। 17 পরে নাম্বার 18। প্রতি লিটার মানে কয় লিটার? 1 লিটার। প্রতি লিটার দ্রবণে 15 মিলিগ্রাম, প্রতি লিটার দ্রবণে 15 মিলিগ্রাম HCl। প্রতি লিটার দ্রবণে 15 মিলিগ্রাম HCl দ্রবীভূত থাকলে দ্রবণের মাত্রা কত ppm? মাত্রা মানে ঘনমাত্রা। অ্যান্সার 15 ppm।
কারণ 1 লিটার বা 1000 ml এ যত মিলিগ্রাম থাকে তাই ppm। 1 লিটার মানে প্রতি লিটারে আছে 15 মিলিগ্রাম। 1 লিটার বা 1000 ml এ যত মিলিগ্রাম থাকে তাই ppm। 1 লিটার বা 1000 ml এ আছে 15 মিলিগ্রাম। 1 লিটার বা 1000 ml এ যেহেতু 15 মিলিগ্রাম তাহলে 15 ppm। 1 লিটার বা 1000 ml এ যত মিলিগ্রাম থাকে তাই ppm। প্রতি লিটার মানে 1 লিটার, 1 লিটারে আছে 15 মিলিগ্রাম তাহলে 15 ppm। 19 নাম্বার, প্রতি লিটার মানে কয় লিটার? 1 লিটার। প্রতি লিটার দ্রবণে 120 গ্রাম প্রতি লিটার দ্রবণে 120 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত ppm? হোয়াট ইজ ppm? 1 লিটার বা 1000 ml এ যত মিলিগ্রাম থাকে তাই ppm। 1 লিটারে আছে 120 গ্রাম, অর্থাৎ 1 লিটারে আছে 120 গ্রামকে 1000 দ্বারা গুণ করলে হয় মিলিগ্রাম। 120 এর সাথে 3টা শূন্য মিলিগ্রাম, অর্থাৎ 1 লিটারে আছে এত মিলিগ্রাম। 1 লিটারে যত মিলিগ্রাম তাই ppm। অতএব 1,20,000 ppm। ppm ও ঘনমাত্রার একক। ppm ও ঘনমাত্রার একক। 1 লিটার বা 1000 ml এ যত মিলিগ্রাম থাকে তাই ppm। এখানে 1 লিটারে আছে 15 মিলিগ্রাম, 15 ppm। এখানে 1 লিটারে আছে 120 গ্রাম, গ্রামকে 1000 দ্বারা গুণ করলাম তাহলে হলো মিলিগ্রাম, অর্থাৎ 1 লিটারে আছে 1,20,000 মিলিগ্রাম। 1 লিটারে যত মিলিগ্রাম তাই ppm। 1 লিটারে যত মিলিগ্রাম তাই ppm, তাহলে 1,20,000 ppm। এক লিটারে যত মিলিগ্রাম তাই ppm। আমরা পড়তেছি টাইপ 4 ppm সংক্রান্ত গণনা। এই ppm সংক্রান্ত গণনার শেষ পার্ট। ppm সংক্রান্ত গণনার শেষ পার্ট মোলারিটি। মোলারিটি মানে বড় হাতের এম। ppm সংক্রান্ত গণনার শেষ পার্ট মোলারিটি থেকে ppm এর রূপান্তর। মনে রাখবা টেকনিক ইজ মোলারিটি মানে বড় হাতের এম, মোলারিটি ইন্টু আণবিক ভর ইন্টু 1000 ইজ ইকুয়াল টু ppm। ppm সংক্রান্ত গণনার শেষ পার্ট মোলারিটি ইন্টু আণবিক ভর ইন্টু 1000 ইজ ইকুয়াল টু ppm। মোলারিটি ইন্টু আণবিক ভর ইন্টু 1000 ইজ ইকুয়াল টু ppm। আমরা 19 পর্যন্ত অঙ্ক করেছিলাম। 20 নাম্বার অঙ্ক, 0.02 মোলার 100 ml HCl দ্রবণের মাত্রা 0.02 মোলার 100 ml HCl দ্রবণের মাত্রা ppm এককে কত? মোলারিটি থেকে ppm অ্যানসার মোলারিটি ইন্টু HCl এর আণবিক ভর 36.5, ক্লোরিনের 35.5, হাইড্রোজেনের 1। তাহলে মোলারিটি ইন্টু আণবিক ভর ইন্টু 1000 ইজ ইকুয়াল টু ppm।
দেখো আমরা ক্যালকুলেটর ছাড়া এটা করার চেষ্টা করি। দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য 1, পরবর্তী সংখ্যার জন্য 0। দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য 1, পরবর্তী সংখ্যার জন্য 0। 0 3টা 1000-এর সাথে কাটা গেল। পিপিপি লিখছি কারণ পিপিএম, মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 1000 ইজ ইকুয়াল টু পিপিএম। ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করি। দশমিকের জন্য 1, পরবর্তী ঘরের জন্য 0, দশমিকের জন্য 1, পরবর্তী ঘরের জন্য 0। 0 3টা 1000-এর জন্য কাটা গেল। 365 ইনটু 2, 5 দুগুণে 10-এর 0, 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1। 6 দুগুণে 12 আর 1 13, হাতে আছে 1। 3 দুগুণে 6 আর 1 7, 730 ppm। 0.02 মোলার 100 ml HCl দ্রবণের মাত্রা ppm এককে কত? মোলারিটি থেকে ppm এর রূপান্তর, মোলারিটি ইনটু HCl এর আণবিক ভর ইনটু 1000 ইজ ইকুয়াল টু ppm। ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করি। দশমিক তুলে দিলাম 1, পরবর্তী সংখ্যার জন্য 0, দশমিকের জন্য 1, পরবর্তী সংখ্যার জন্য 0। 3টা 0 কাটা গেল, আসে 365 ইনটু 2 বা 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1। 6 দুগুণে 12, হাতের 1 13, হাতে আছে 1। 3 দুগুণে 6 আর হাতের 1 7, 730 ppm। 730 ppm। প্রত্যেকে লক্ষ্য করো, এই মোলারিটি থেকে যখন ppm এ রূপান্তর করলাম তখন এই যে প্রদত্ত আয়তন 100 ml, এটার কোনো প্রয়োজন হয় নাই। মোলারিটি থেকে যখন ppm এ রূপান্তর করলাম, অঙ্কের ডাকে প্রদত্ত আয়তন যে 100 ml, এটা কোনো কাজে লাগে নাই। মোলারিটি থেকে ppm এ রূপান্তর করলে অঙ্কের ডাকে যে প্রদত্ত আয়তন, সেটা কোনো কাজে লাগে না। এই যে মোলারিটি থেকে আমি ppm এ রূপান্তর করলাম, অঙ্কের ডাকে যে প্রদত্ত আয়তন 100 ml, সেটা কোনো কাজে লাগে না। তাহলে ppm সংক্রান্ত গণনা করলাম। কি কি গণনা করলাম? এককের পারস্পরিক রূপান্তর আর সংজ্ঞা, 1 লিটার বা 1000 ml এ যত মিলিগ্রাম তাই ppm। ফাইনালি মোলারিটি থেকে ppm এ রূপান্তর। আমাদের টাইপ 4 শেষ। টাইপ 5 এটা এইচএসসির সাথে সম্পর্কিত, এটা খুব কমন একটা ক্যাটাগরি। টাইপ 5 হচ্ছে ভর, আণবিক ভর, আয়তন, ঘনমাত্রার মধ্যে সম্পর্ক। ভর মানে হচ্ছে m, আণবিক ভর হচ্ছে ক্যাপিটাল M, আয়তন হচ্ছে v, ঘনমাত্রা হচ্ছে s। ভর, আণবিক ভর, আয়তন, ঘনমাত্রার মধ্যে সম্পর্ক। ভর, আণবিক ভর, আয়তন আর ঘনমাত্রার মধ্যে সম্পর্ক। সম্পর্কটা হচ্ছে ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু 1000 W/mv। ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু 1000 W/mv। W হচ্ছে ভর, ভরকে ছোট হাতের m দ্বারা প্রকাশ করা যায়, আবার W দ্বারা প্রকাশ করা যায়। ভর দুই ভাবেই প্রকাশ করা যায়। m হচ্ছে আণবিক ভর, ভরের একক গ্রাম, আণবিক ভরের একক গ্রাম পার মোল। v হচ্ছে আয়তন। S is equal to 1000 W/mv, এখানে আয়তনের একক অবশ্যই ml হবে। S is equal to 1000 W/mv, W হচ্ছে ভর, m হচ্ছে আণবিক ভর, আর v মানে আয়তন। এই আয়তনের একক অবশ্যই ml হবে। বি কেয়ারফুল। S is equal to 1000 W/mv, v মানে যে আয়তন, সেই আয়তনের একক অবশ্যই ml হবে। আমরা 20 পর্যন্ত অঙ্ক করে আসছি, এবার 21।
250 সিএম কিউব দ্রবণে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। এই দ্রবণটির ঘনমাত্রা কত মোলার হবে? 250 সিএম কিউব দ্রবণে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। এই দ্রবণটির ঘনমাত্রা কত মোলার হবে? আমি আবার রিপিট করছি, 250 সিএম কিউব দ্রবণে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। এই দ্রবণটির ঘনমাত্রা কত মোলার হবে? তাহলে এটা হচ্ছে আয়তন, সিএম কিউব মানে এমএল, এটা হচ্ছে ভর, আর যে কোনো কিছুর সংকেত দেয়া আছে, এটা হচ্ছে ভর ডাব্লিউ। যে কোনো কিছুর সংকেত দেয়া আছে মানে আণবিক ভরটা আমরা জানি, আয়তন দেয়া আছে, ভর দেয়া আছে, সংকেত দেয়া আছে মানে আণবিক ভর দেওয়া আছে, ঘনমাত্রা এস জানতে চেয়েছে। ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু 1000 W/mv। ভর হচ্ছে 5.3, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, আর আয়তন হচ্ছে 250 ml। আয়তনটা অবশ্যই কোন এককে হবে? ml এ। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখো, অ্যান্সার আসছে 0.2 মোলার। একটি 250 সিএম কিউব দ্রবণে অথবা 250 সিএম কিউব দ্রবণে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। এই দ্রবণটির ঘনমাত্রা কত মোলার হবে? আয়তন দেওয়া আছে, সিএম কিউব মানে এমএল, ভর দেওয়া আছে ডাব্লিউ, নাম দেওয়া আছে মানে আণবিক ভর দেওয়া আছে, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, ঘনমাত্রা এস জানতে চেয়েছে। ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু 1000 W/mv। ডাব্লিউ ভর 5.3 গ্রাম, এম আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের 106, ভি আয়তন 250, ঘনমাত্রা আসছে। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখো, 0.2 আসছে। Be careful about that, যে S is equal to 1000 W/mv এই সমীকরণে আয়তনটা হবে ml মানে cm কিউব। ml আর cm কিউব একই জিনিস। 21 নম্বরটা হয়ে গেল। এইবার হচ্ছে নাম্বার 22। 22 করার আগে চমৎকার কিছু জিনিস তোমাদেরকে শেখায় নেই। ডেসিমোলার মানে 0.1 মোলার, সেমিমোলার মানে 0.5 মোলার, সেন্টিমোলার মানে 0.01 মোলার, মোলার মানে 1 মোলার। জেনে রাখবা, পরীক্ষায় আসে। ডেসিমোলার মানে 0.1 মোলার, সেমিমোলার মানে 0.05 মোলার, সেন্টিমোলার মানে 0.01 মোলার, আর মোলার মানে হচ্ছে 1 মোলার। ডেসিমোলার মানে 0.1 মোলার, সেমিমোলার মানে 0.5 মোলার, সেন্টিমোলার মানে 0.01 মোলার, আর মোলার মানে 1 মোলার। জেনে রাখবা। এইবার 22 করা যেতে পারে। দুইশো 50 সিএম কিউব সোডিয়াম কার্বনেটের 1
ডেসিমোলার 250 সিএম কিউব সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন হবে? 250 সিএম কিউব সোডিয়াম কার্বনেটের ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন হবে? আয়তন দেয়া আছে, নাম দেয়া আছে মানে আণবিক ভর দেয়া আছে, ডেসিমোলার মানে ঘনমাত্রা দেয়া আছে, ডেসিমোলার মানে 0.1 মোলার। জানতে চাইছে ডাব্লিউ ভর কত। আয়তন দেয়া আছে, নাম দেয়া আছে, যে কোনো কিছু সংকেত দেয়া আছে মানে আণবিক ভর জানি, ডেসিমোলার মানে ঘনমাত্রা দেওয়া আছে, ভর জানতে চাইছে। আমরা সূত্র জানতাম, ঘনমাত্রা S is equal to 1000 W/mv, S এর মান 0.1, W এর মান বের করতে বলছে, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, আর V অবশ্যই হবে ml এ, 250 ml, 250 সিএম কিউব মানে 250 ml। তাহলে W is equal to চলে আসছে 0.1 ইন্টু 106 ইন্টু 250 ডিভাইডেড বাই 1000। W এর মানটা চলে আসছে। সুতরাং W is equal to কত আসে আমরা দেখি, 0.1 ইন্টু 106 ইন্টু 250 ডিভাইডেড বাই 1000, 2.65 গ্রাম। আয়তন দেওয়া ছিল, যে কোনো কিছুর নাম দেওয়া আছে মানে আণবিক ভর জানি, ডেসিমোলার মানে ঘনমাত্রা S দেয়া আছে, ভর W বের করতে বলছে। ঘনমাত্রা S is equal to 1000 W/mv, সবকিছুর মান দেয়া আছে, এখান থেকে W এর মানটা আমরা বের করছি। সবকিছুর মান দেয়া আছে, এখান থেকে আমরা W এর মানটা বের করছি। S is equal to 1000 W/mv, এগুলা খুবই ছোট ছোট অঙ্ক, তুমি যখন নিজে নিজে করবা তখন 1 মিনিটেরও কম সময় লাগবে। আমরা 22 নম্বরটা করে ফেললাম, এখন করব 23। কস্টিক সোডা প্রতি লিটারে, প্রতি লিটারে মানে কয় লিটারে? 1 লিটারে। তাহলে আয়তন ইজ ইকুয়াল টু 1 লিটার। প্রতি লিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে কস্টিক সোডার প্রতি লিটার দ্রবণে কস্টিক সোডার প্রতি লিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণটির মোলারিটি কত? মোলারিটি মানে ঘনমাত্রা S জানতে চেয়েছে। কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, নাম দেয়া আছে মানে আণবিক ভর জানি, প্রতি লিটারে মানে আয়তন দেয়া আছে, ভর দেয়া আছে। কস্টিক সোডা নাম বলছে, যে কোনো কিছুর নাম বা সংকেত জানা থাকা মানে তার আণবিক ভর জানি, আয়তন বলা আছে, ভর বলা আছে, ঘনমাত্রা জানতে চাইছে। ঘনমাত্রা S is equal to 1000 W/mv, W হচ্ছে 5, আণবিক ভর 40, আয়তন V is equal to 1 লিটার, প্রতি লিটার মানে আয়তন হচ্ছে 1 লিটার। 1000 W/mv, এই সমীকরণে আয়তন অবশ্যই হবে কোন এককে? ml এ।
তাহলে ভি ইজ ইকুয়াল টু 1000 ml। তাহলে অ্যান্সার আসছে 5/40, 0.125 মোলার। অপশনে হয়তো 5/40 দেওয়া থাকবে, যেখানে ক্যালকুলেটর থাকবে না, যে 1000 1000 কাটা যায়। আনসারে দেওয়া থাকবে 5/40 বা 1/8। মনে রাখবা S ইজ ইকুয়াল টু 1000 W/mv। এখানে ভি অবশ্যই কোন এককে হবে? ml। এই ভি এর একক হবে ml। ভি প্রতি লিটার মানে 1 লিটার, 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 ml। S ইজ ইকুয়াল টু 1000 W/mv। এই সমীকরণে আয়তন অবশ্যই কোন এককে হবে? ml এককে হবে। আমরা 5 ধরনের অঙ্ক করছি, এবার হচ্ছে টাইপ 6। টাইপ 6 অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা সম্পর্কিত। টাইপ 6 অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা সম্পর্কিত। মনে রাখবা মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা। আরো জেনে রাখবা যৌগের ক্ষেত্রে আণবিক ভর অণুর সংখ্যা। মৌল হলে পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা, যৌগ হলে আণবিক ভর অণুর সংখ্যা। এক মোল মৌলে পরমাণুর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23t। আবার যদি হয় যৌগ, এক মোল যৌগে অণুর সংখ্যা সেম 6.02 ইন্টু 10⁻23t। মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা, যৌগের ক্ষেত্রে আণবিক ভর অণুর সংখ্যা। এক মোল মৌলে পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা সমান, আবার যৌগে অণুর সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। মৌল হলে পরমাণু আর যৌগ হলে অণু। আরো একটু লক্ষ্য করো, একা থাকলে মৌল, ও একা আছে, ও হচ্ছে মৌল, ও এর ভর যে 16, এটা তার পারমাণবিক ভর। H2O এটা হচ্ছে যৌগ। একা থাকলে মৌল, একের অধিক হলে যৌগ। ও এর যে ভর এটা তার পারমাণবিক ভর, H2O এর যে ভর এটা তার আণবিক ভর। একা থাকলে মৌল, একের অধিক হলে যৌগ। ইভেন একই রকম দুইটা থাকলে সেটাও যৌগ। ও মৌল কিন্তু O2 যৌগ। ও এর ভর 16, এটা তার পারমাণবিক ভর। আর O2 এর ভর 32, এটা তার আণবিক ভর। একা থাকলে মৌল, একের অধিক থাকলে যৌগ। ইভেন একই রকম দুইটা থাকলে সেটাও যৌগ। ও এর ভর 16, এটা তার পারমাণবিক ভর। O2 এর ভর 32, এটা তার আণবিক ভর। ও এর ভর 16, এটা তার পারমাণবিক ভর। O2 এর ভর 32, এটা তার আণবিক ভর। ও এর ভর 16, এটা তার পারমাণবিক ভর। O2 যৌগ, O2 এর ভর 32, এটা তার আণবিক ভর। মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা,
যৌগের ক্ষেত্রে আণবিক ভর, অণুর সংখ্যা। একটু শর্টকাট টেকনিক শেখাই। অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা জনিত ক্যালকুলেশনের জন্য সূত্র হচ্ছে n = n। n মানে বুঝে বুঝে লিখা। n = m/m, এটা হচ্ছে n এর ভরের সম্পর্ক। v * s, এটা হচ্ছে আয়তন কিংবা ঘনমাত্রা কিংবা আয়তন ঘনমাত্রার সম্পর্ক। v/22.4, শুধু আয়তন বললে v * s, আর এটা হচ্ছে STB তে আয়তন, v/22.4। আর x/অ্যাভোগাড্রো সংখ্যা, এটা হচ্ছে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যার সম্পর্ক। n মানে বুঝে বুঝে লিখা। ভরের কথা বললে n এর সম্পর্ক হচ্ছে m/m, আয়তনের কথা বললে v * s, ঘনমাত্রার কথা বললেও v * s, আয়তন ঘনমাত্রার কথা বললেও v * s, আর STP তে আয়তন বললে v/22.4, সংখ্যার কথা বললে x/অ্যাভোগাড্রো সংখ্যা। গ্রাম কেজি হচ্ছে ভরের একক। লিটার = ডেসিমিটার কিউব, মিলিলিটার আর সেন্টিমিটার কিউব একই জিনিস। এটাকে অনেকে বলে সিসি, অনেকে বলে মিলি। এগুলো হচ্ছে আয়তনের একক। আর ফাইনালি বড় হাতের m মানে মোলার। মানে মোল পার লিটার, মানে মোল পার ডিএম কিউব, মানে মোলারিটি। এগুলো হচ্ছে ঘনমাত্রার একক। n এর ভরের সম্পর্ক হচ্ছে, মানে গ্রাম কেজির সম্পর্ক হচ্ছে m/m, n এর আয়তনের সম্পর্ক লিটার মিলিলিটারের সম্পর্ক হচ্ছে v * s, n এর ঘনমাত্রার সম্পর্ক v * s, আয়তন ঘনমাত্রার সম্পর্ক v * s, আর n এর STP তে আয়তন থাকলে v/22.4, আর সংখ্যার সম্পর্ক x/অ্যাভোগাড্রো সংখ্যা। যেটা বলছিলাম, তাহলে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা সম্পর্কিত ক্যালকুলেশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে n = n। n মানে বুঝে বুঝে লিখা। যদি বলে n এর ভরের সম্পর্ক, তাহলে m/m। যদি বলে n এর আয়তনের সম্পর্ক v * s, ঘনমাত্রার সম্পর্ক v * s, আয়তন ঘনমাত্রার সম্পর্ক v * s, আর n এর STP তে আয়তনের সম্পর্ক v/22.4, n এর অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা সম্পর্কিত সম্পর্ক x/অ্যাভোগাড্রো সংখ্যা। এই অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা জনিত ক্যালকুলেশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে n = n। দুটো অঙ্ক করি, তাহলে তোমরা বুঝবা। আমরা 23 পর্যন্ত করেছিলাম, নাম্বার 24। এটাই লাস্ট টাইপ। আজকে এরবারে নতুন কোনো টাইপ শুরু করব না। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু বিদ্যমান? এটা ইচ্ছা করলে তোমরা ঐকিক নিয়মেও করতে পারো, অসুবিধার কিছু নাই। আমি একটা নতুন নিয়ম শিখাচ্ছি, জাস্ট ইট, আর কিছু না। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু বিদ্যমান? অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা সম্পর্কিত হলে n = n। মনে রাখবা, অঙ্ক করতে হলে আগে প্রয়োজন সংখ্যা। অঙ্ক করতে হলে আগে কি প্রয়োজন? সংখ্যা। আই রিপিট, অঙ্ক করতে হলে আগে কি প্রয়োজন? সংখ্যা। সংখ্যা পেয়েছি 11 গ্রাম। গ্রাম হচ্ছে ভর, n এর ভরের সম্পর্ক m/m। আর অণু জানতে চাইছে, তাহলে n এর অণুর সংখ্যা সম্পর্কিত সম্পর্ক x/অ্যাভোগাড্রো সংখ্যা। অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা সম্পর্কিত ক্যালকুলেশনের সূত্র হচ্ছে n = n।
অঙ্ক করতে হলে আগে কি প্রয়োজন? বস্তু না সংখ্যা? সংখ্যা। 11 গ্রাম ভর, এন এর ভরের সম্পর্ক এম বাই এম। ডানে বের করতে বলছে অণুর সংখ্যা, এন এর অণুর সংখ্যার সম্পর্ক এক্স বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অঙ্ক করতে হলে আগে প্রয়োজন কি? সংখ্যা। 11 গ্রাম ভর, এন এর ভরের সম্পর্ক এম বাই এম। ডানে বের করতে বলছে অণুর সংখ্যা এক্স বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এন এর অণুর সংখ্যার সম্পর্ক এক্স বাই অ্যাভোগাড্রো সংখ্যা। উপরে যার ভর নিচে তারই ভর। উপরে কার্বন ডাই অক্সাইডের ভর, নিচে কার্বন ডাই অক্সাইডের ভর। উপরে যার ভর নিচে তারই ভর। উপরে কার্বন ডাই অক্সাইডের ভর 11, নিচে তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর। আর ডানে বের হবে কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা। ক্যালকুলেটর করে দেখো, এক্স এর বার আসে 1.50575 ইন্টু 10 টু দি পাওয়ার 23t। উপরে কার্বন ডাই অক্সাইডের ভর, নিচে কার্বন ডাই অক্সাইডের ভর। তাহলে ডানে কার সংখ্যা আসবে? কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা। কার্বন ডাই অক্সাইড যেহেতু যৌগ, তাহলে অণুর সংখ্যা। উপরে যার ভর নিচে তার ভর, ডানে তারই সংখ্যা। উপরে কার্বন ডাই অক্সাইডের ভর, নিচে কার্বন ডাই অক্সাইডের ভর, ডানে কার্বন ডাই অক্সাইডের সংখ্যা। কার্বন ডাই অক্সাইড যৌগ, তার অণুর সংখ্যা আসছে। তাহলে অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা থাকলে n ইজ ইকুয়াল টু n। অঙ্ক করতে হলে আগে প্রয়োজন সংখ্যা। 11 গ্রাম ভর, m বাই m। ডানে বের করতে বলছে অণুর সংখ্যা x বাই অ্যাভোগাড্রো সংখ্যা। n এর ভরের সম্পর্ক m বাই m, অণুর সংখ্যার সম্পর্কিত এক সম্পর্ক x বাই অ্যাভোগাড্রো সংখ্যা। উপরে যার ভর নিচে তারই ভর, ডানে তারই সংখ্যা। উপরে কার্বন ডাই অক্সাইডের ভর, নিচে কার্বন ডাই অক্সাইডের ভর, ডানে কার্বন ডাই অক্সাইডের সংখ্যা। কার্বন ডাই অক্সাইড যৌগ, অণুর সংখ্যা। চব্বিশের পরে 25। 5 গ্রাম পানিতে, পানি মানে H2O, 5 গ্রাম পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? 5 গ্রাম পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা জনিত ক্যালকুলেশন হলে সূত্র হচ্ছে n ইজ ইকুয়াল টু n। n মানে বুঝে বুঝে লেখা। অঙ্ক করতে হলে আগে কি প্রয়োজন? সংখ্যা। 5 গ্রাম ভর, n এর কোন সম্পর্ক? m বাই m। ডানে বের করতে বলছে সংখ্যা, n এর সংখ্যার সম্পর্ক x বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা সম্পর্কিত ক্যালকুলেশনের সূত্র হচ্ছে n ইজ ইকুয়াল টু n। অঙ্ক করতে হলে আগে কি প্রয়োজন? সংখ্যা। 5 গ্রাম, গ্রাম মানে ভর, n এর ভরের সম্পর্ক m বাই m। ডানে বের করতে বলছে সংখ্যা, n এর সংখ্যার সম্পর্ক x বাই অ্যাভোগাড্রো সংখ্যা। উপরে পানির ভর, নিচেও পানির ভর। উপরে যার ভর, নিচে তারই ভর, ডানে তারই সংখ্যা। তাহলে উপরে পানির ভর, নিচে পানির ভর। উপরে যার ভর, নিচে তারই ভর, ডানে তারই সংখ্যা। উপরে পানির ভর, নিচে পানির ভর, ডানে পানির সংখ্যা। পানি যেহেতু যৌগ, তাহলে এটা H2, যৌগের ক্ষেত্রে অণুর সংখ্যা। উপরে যার ভর, নিচে তারই ভর, ডানে তারই সংখ্যা। উপরে পানির ভর, নিচে পানির ভর, ডানে পানির সংখ্যা। পানি যেহেতু যৌগ, পানির অণুর সংখ্যা আসছে। জানতে চেয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা। তাহলে হাইড্রোজেন পরমাণু পানির অণুর দ্বিগুণ। তাহলে হাইড্রোজেন পরমাণু হচ্ছে যে পানির অণু যে পাইছিলাম তার দ্বিগুণ।
উপরে পানির ভর, নিচে পানির ভর, ডানে পানির সংখ্যা। পানি যেহেতু যৌগ, পানির অণুর সংখ্যা আসছে। হাইড্রোজেন পরমাণু হচ্ছে পানির অণুর সংখ্যার দ্বিগুণ। একটি পানির অণুতে হাইড্রোজেন পরমাণু দুইটা, তাহলে হাইড্রোজেন পরমাণু দ্বিগুণ। আবার একটি পানির অণুতে অক্সিজেন পরমাণু একটা, তাহলে অক্সিজেন পরমাণু হচ্ছে সমান সংখ্যক। হাইড্রোজেন পরমাণু হচ্ছে পানির অণুর সংখ্যার দ্বিগুণ। একটি পানির অণুতে হাইড্রোজেন পরমাণু দুইটা, আর অক্সিজেন পরমাণু হচ্ছে সমান সংখ্যক ইন্টু 1। তাহলে অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা সম্পর্কিত ক্যালকুলেশন সূত্র হচ্ছে n = n। n মানে বুঝে বুঝে লেখা, n এর ভরের সম্পর্ক m/m। অঙ্ক করতে হলে আগে কি প্রয়োজন, বস্তু নাকি সংখ্যা? একটু মুখে বলতে হবে। অঙ্ক করতে হলে আগে কি প্রয়োজন, বস্তু নাকি সংখ্যা? সংখ্যা। 5 গ্রাম ভর, n এর ভরের সম্পর্ক m/m। ডানে বের করতে বলছে সংখ্যা, n এর সংখ্যার সম্পর্ক x/অ্যাভোগাড্রো সংখ্যা। উপরে যার ভর, নিচে তারই ভর। উপরে পানির ভর, তাহলে নিচে পানির ভর 18, ডানে তারই সংখ্যা। পানি যেহেতু যৌগ, পানির অণুর সংখ্যা বের করতে বলছে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পানির অণুর সংখ্যার দ্বিগুণ, অক্সিজেন পরমাণুর সংখ্যা পানির অণুর সংখ্যার সমান। লক্ষ্য করো সবাই, নাম্বার 26। 18 গ্রাম গ্লুকোজে, গ্লুকোজ মানে C6H12O6, গ্লুকোজের আণবিক ভর 180, আজকে শিখেছি। 18 গ্রাম গ্লুকোজে কতটি গ্রাম গ্লুকোজে কতটি কার্বন পরমাণু রয়েছে? অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা সম্পর্কিত ক্যালকুলেশন হলেই সূত্র হচ্ছে n = n। মুখে বলো, অঙ্ক করতে হলে আগে কি প্রয়োজন, বস্তু নাকি সংখ্যা? সংখ্যা। সংখ্যা পেয়েছি 18 গ্রাম, গ্রাম হচ্ছে ভরের একক, তাহলে n এর ভরের সম্পর্ক m/m। ডানে বের করতে বলছে অণু বা পরমাণুর সংখ্যা, n এর সংখ্যার সম্পর্ক x/অ্যাভোগাড্রো সংখ্যা। অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা সম্পর্কিত ক্যালকুলেশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে n = n। n হচ্ছে বুঝে বুঝে লেখা। অঙ্ক করতে হলে আগে কি প্রয়োজন, বস্তু না সংখ্যা? সংখ্যা। 18 গ্রাম, গ্রাম হচ্ছে ভরের একক, n এর ভরের সম্পর্ক m/m। ডানে বের করতে বলছে অণু বা পরমাণুর সংখ্যা, n এর সংখ্যার সম্পর্ক x/অ্যাভোগাড্রো সংখ্যা। উপরে গ্লুকোজের ভর, নিচে বসবে গ্লুকোজের ভর। উপরে যার ভর, নিচে তারই ভর, ডানে তারই সংখ্যা। উপরে গ্লুকোজের ভর, নিচে গ্লুকোজের ভর, তাহলে ডানে গ্লুকোজের সংখ্যা। বা x = সবাই লক্ষ্য করো, এখানে কাটাকাটি করলে কত থাকে, 10। তাহলে x = 6.02 × 10⁻23 / 10। 6.02 ইন্টু, আমি কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করছি না, এটা হচ্ছে C6H12O6 গ্লুকোজের অণুর সংখ্যা। অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা সম্পর্কিত ক্যালকুলেশনের সূত্র হচ্ছে n = n। অঙ্ক করতে হলে আগে কি প্রয়োজন, বস্তু না সংখ্যা? সংখ্যা। 18 গ্রাম ভর, n এর ভরের সম্পর্ক m/m। ডানে বের করতে বলছে অণু বা পরমাণুর সংখ্যা, সংখ্যার সম্পর্ক x/অ্যাভোগাড্রো সংখ্যা। উপরে যার ভর, নিচে তারই ভর। উপরে গ্লুকোজের ভর, নিচে গ্লুকোজের ভর, ডানে তারই সংখ্যা। উপরে গ্লুকোজের ভর, নিচে গ্লুকোজের ভর, ডানে গ্লুকোজের সংখ্যা। তাহলে x হচ্ছে এতটি গ্লুকোজের সংখ্যা। উপরে গ্লুকোজের ভর, নিচে গ্লুকোজের ভর, ডানে গ্লুকোজের সংখ্যা। গ্লুকোজ যেহেতু যৌগ, এটা গ্লুকোজের
অণুর সংখ্যা। জানতে চেয়েছে কার্বন পরমাণু কয়টা, C6H12O6। কার্বন পরমাণু হবে 6 গুণ, হাইড্রোজেন পরমাণু হবে 12 গুণ, অক্সিজেন পরমাণু হবে 6 গুণ। কার্বন পরমাণু হচ্ছে 6.02 ইন্টু 10⁻22 ইন্টু 6 গুণ। তাহলে আসে 6 6 36, 6 দুগুণে 12 ইন্টু 10⁻22। 6 6 36, 6 দুগুণে 12, 6 6 36, দশমিকের পর 6 দুগুণে 12 ইন্টু 10⁻22। দশমিক যদি আগায়া দিই তাহলে পাওয়ার বাড়বে। পুরো অঙ্কটাতে কিন্তু আমি কোনো ক্যালকুলেটর ব্যবহার করি নাই। পুরো অঙ্কটাতে আমি কিন্তু কোনো ক্যালকুলেটর ব্যবহার করি নাই। পুরো অঙ্কটাতে কিন্তু আমি কোনো ক্যালকুলেটর ব্যবহার করি নাই। কিভাবে লক্ষ্য করো, বলছে 18 গ্রাম গ্লুকোজে কতটি কার্বন পরমাণু রয়েছে। অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা বের করতে হলে সূত্র হচ্ছে n = n। n মানে বুঝে বুঝে লিখা। অঙ্ক করতে হলে আগে কি প্রয়োজন, বস্তু না সংখ্যা। সংখ্যা 18 গ্রাম ভর, ভরের সম্পর্ক m/m। ডানে অণুর সংখ্যা বের করতে বলছে x/অ্যাভোগাড্রো সংখ্যা। উপরে যার ভর নিচে তারই ভর। উপরে গ্লুকোজের ভর, তাহলে নিচে কার ভর হবে, গ্লুকোজের ভর। ডানে গ্লুকোজেরই সংখ্যা। উপরে গ্লুকোজের ভর, নিচে গ্লুকোজের ভর 180, ডানে গ্লুকোজের সংখ্যা। গ্লুকোজ তো যৌগ, গ্লুকোজের অণুর সংখ্যা আসছে। মৌল হইলে পরমাণুর সংখ্যা, যৌগ হইলে অণুর সংখ্যা। উপরে গ্লুকোজের ভর, নিচে গ্লুকোজের ভর, ডানে গ্লুকোজের সংখ্যা। গ্লুকোজ তো যৌগ, গ্লুকোজের অণুর সংখ্যা আসছে। একটি গ্লুকোজ অণুতে কার্বন পরমাণু 6টি, হাইড্রোজেন পরমাণু 12টি, অক্সিজেন পরমাণু 6টি। তাহলে কার্বন পরমাণু হবে গ্লুকোজ অণুর 6 গুণ। যদি হাইড্রোজেন পরমাণু বলতো গ্লুকোজ অণুর 12 গুণ। 6 6 36, 6 দুগুণে 12 ইন্টু 10⁻22। দশমিক আগায়া দিলে পাওয়ার বাড়ে। দশমিক এক ঘর আগায়া দিলাম, পাওয়ার বাড়ছে। দশমিক পিছায়া দিলে পাওয়ার কমে, আর আগায়া দিলে পাওয়ার বাড়ে। এই পুরো অঙ্কটাতে আমি কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করি নাই। উপরে গ্লুকোজের ভর, নিচে গ্লুকোজের ভর, ডানে গ্লুকোজের সংখ্যা। গ্লুকোজ যৌগ, অণুর সংখ্যা। কার্বন পরমাণু হবে গ্লুকোজ অণুর 6 গুণ। আজকের ক্লাসের একেবারে শেষ অঙ্ক। এই অঙ্কটা দিয়ে আজকের ক্লাস শেষ করব। আমি যদি ক্লাসের শুরুতে আজকে বলতাম যে টোটাল আজকে দেখো কয়টা অঙ্ক করলাম আজকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা অঙ্ক হচ্ছে আজকে, লাস্টেরটা সহ। ক্লাসের শুরুতে যদি বলতাম যে আজকে আমি 16টা অঙ্ক করবো, অনেকে ভয় পেয়ে যেতাম। শেষ অঙ্ক 27। 150টি স্বাক্ষর দিলে গ্রাফাইট পেন্সিলের 15 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে, প্রতিটি মানে কি, একটি, প্রতিটি স্বাক্ষরে কতটি 150টি স্বাক্ষর দিলে গ্রাফাইট পেন্সিলের 15 গ্রাম, 15 গ্রাম না 15 মিলিগ্রাম হবে। এটা একটু কষ্ট করে ঠিক করে নাও। 150টি স্বাক্ষর দিলে গ্রাফাইট পেন্সিলের 15 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হয়। প্রতিটি মানে কয়টি, একটি। অ্যান্সার। গ্রাফাইট আর কার্বন একই জিনিস। কার্বনের একটা রূপ হচ্ছে গ্রাফাইট। 150টি স্বাক্ষর দিলে ব্যয় হয় 15 ইন্টু 10⁻³ গ্রাম গ্রাফাইট বা কার্বন।
মিলিগ্রামকে গ্রামে নিলাম কারণ সকল পারমাণবিক ভর বা আণবিক ভরের একক গ্রাম। 150টি স্বাক্ষর দিলে ব্যয় হয় 15 × 10⁻³ গ্রাম গ্রাফাইট বা কার্বন। সুতরাং প্রতিটি বা একটি স্বাক্ষর দিলে ব্যয় হয় 15 × 10⁻³/150, 1 × 10⁻⁴ গ্রাম গ্রাফাইট বা কার্বন। প্রথমে আমরা মিলিগ্রামকে কেন গ্রামে নিলাম? সকল পারমাণবিক ভর বা আণবিক ভরের একক হচ্ছে গ্রাম। তাহলে প্রতিটি স্বাক্ষরে কত গ্রাম কার্বন ব্যয় হয় সেটা বের করলাম। সূত্র হচ্ছে n = n। গ্রাম মানে ভর, গ্রাম মানে কি? ভর। ভরের সম্পর্ক m/m। প্রতিটি স্বাক্ষরে কত গ্রাম ব্যয় হয় সেটা বের করলাম। সূত্র হচ্ছে n = n। গ্রাম মানে ভর, m/m। সংখ্যা বের করতে বলছে, এজন্য x/অ্যাভোগাড্রো সংখ্যা। লক্ষ্য করো, উপরে হচ্ছে কার্বনের ভর 1 × 10⁻⁴। নিচে কার ভর হবে? কার্বনের। উপরে হচ্ছে গ্রাফাইট বা কার্বনের ভর, নিচে হবে গ্রাফাইট বা কার্বনের ভর 12। ডানে হবে কার্বনের সংখ্যা, ডানে হবে কার্বনের সংখ্যা। উপরে গ্রাফাইট বা কার্বনের ভর, নিচে গ্রাফাইট বা কার্বনের ভর। উপরে যার ভর নিচে তারই ভর, ডানে তারই সংখ্যা। উপরে গ্রাফাইট বা কার্বনের ভর, নিচে কার্বনের ভর, তাহলে ডানে কার্বনের সংখ্যা। কার্বন যৌগ না মৌল? মৌল। তাহলে কোন সংখ্যা? পরমাণুর সংখ্যা। (5.017 × 10⁸18) এটা কি? উপরে কার্বনের ভর, নিচে কার্বনের ভর, ডানে কার্বনের সংখ্যা, তাহলে কার্বনের পরমাণুর সংখ্যা, কারণ কার্বন তো মৌল। উপরে কার্বনের ভর, নিচে কার্বনের ভর, ডানে কার্বনের সংখ্যা। কার্বন যেহেতু মৌল, মৌলের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা, আর যৌগের ক্ষেত্রে অণুর সংখ্যা। The question was that 150টি স্বাক্ষর দিলে গ্রাফাইট পেন্সিলের 15 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হয়? 150টি স্বাক্ষরে ব্যয় হয়। মিলিগ্রামকে প্রথমে গ্রামে নিলাম, সুতরাং প্রতিটি বা একটি স্বাক্ষরে ব্যয় হয় এত গ্রাম। অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। সূত্র হচ্ছে n = n। গ্রাম আছে এই জন্য m/m। অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, সংখ্যা বের করবো এই জন্য x/অ্যাভোগাড্রো সংখ্যা। উপরে কার্বনের ভর, নিচে কার্বনের ভর, ডানে কার্বনের সংখ্যা। উপরে কার্বনের ভর, নিচে কার্বনের ভর, ডানে কার্বনের সংখ্যা। কার্বন যেহেতু মৌল, এই জন্য কার্বনের পরমাণুর সংখ্যা। দ্যাটস ইট। আজকে এই পর্যন্তই। লাস্টে আমরা যে টাইপ 6টা করলাম, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা সম্পর্কিত, এই টাইপের অঙ্কগুলা তোমরা ইচ্ছে করলে ঐকিক নিয়মে এইচএসসি লেভেলে যেভাবে করছিল ওভাবে করতে পারো, অসুবিধার কিছু নাই, যে কোনো একভাবে করলেই হলো। আজকে মোট 6টা টাইপের 16টা অঙ্ক, 16টা প্লাস মাইনাস অঙ্ক, একটা দুটা বেশিও করাইছি, নাম্বার ছাড়াও 1-2টা অঙ্ক আমি করাই ফেলছি। যে আজকে যে মোট টাইপ 6 মানে 6টা টাইপের অঙ্ক করাইছি, এগুলো আজকের মধ্যে, বাই টুডে, আজকের মধ্যে পরে শেষ করবা। যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্টে, ইনবক্সে বা ফোনে কিংবা সরাসরি আমার অফিসে এসে আমার সাথে দেখা করে তুমি প্রবলেমটা সলভ করে নিতে পারো। বাট ইস্যু ইজ দ্যাট কোনো মতেই যেন কোনো ধরনের প্রবলেম না থাকে। আরেকটা বিষয়, অবশ্যই দিনের পড়াটা আজকের পড়াটা আজকের মধ্যে পড়ে শেষ করবা। আজকে আগাবো না, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দিনের পড়াটা দিনের মধ্যে পড়ে শেষ করো। আসসালামু আলাইকুম।